দেখছেন এটিএন নিউজ। কাজী অ্যান্ড কাজী টি এর সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আধুনিক কৃষি মানে শুধু ট্রাক্টর, কীটনাশক কিংবা প্রযুক্তির উন্নয়ন নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একমুঠো ভালো বীজ। আর এই বাংলাদেশে কৃষি খাতে উৎপাদন বাড়ানোর মূল চাবিকাঠি হচ্ছে বীজ। কিন্তু প্রশ্ন হলো, সেই বীজ কি আদৌ সুস্থ, সবল এবং ফলনক্ষম? কৃষকের হাতে পৌঁছানো বীজে বারবার দেখা যায় যে প্রতারণা, কম ফলন, এমনকি রোগ সংক্রমণের ঝুঁকিও। এবং সরকারি প্রতিষ্ঠান যেমন বিএডিসি বা গবেষণা সংস্থা বিডি কি বলছে এই সংকট মোকাবেলায়? তার সাথে সাথে জলবায়ু পরিবর্তনের যুগে কী ধরনের বীজ আসলে কৃষিকে টিকিয়ে রাখতে পারবে তা নিয়ে কথা বলবো আমাদের আজকের এই আয়োজনে। আপনারা বুঝতেই পারছেন, মানহীন বীজ এবং ফসল বিপন্ন কৃষকের নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয় আজকে হ্যাপেনিং পয়েন্টে। এআর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। আমরা দর্শকদেরকে শুরুতেই বলছিলাম, একটা কৃষকের জন্য, কৃষির ফলনক্ষম করার জন্য মূলত যে কাজটা করে সেটা হচ্ছে একটা ভালো বীজ। আমরা শুরুতে যদি আপনার কাছে বলি যে বীজ যদি ভালো না হয় তবে সার, কীটনাশক বা যান্ত্রিক চাষ কতটুকু ফলপ্রসূ হতে পারে আসলে? যেটা বাংলাদেশ গভর্নমেন্ট বা সব জায়গাতেই হচ্ছে একটা স্লোগান আছে, ভালো বীজে ভালো ফসল। অতএব ভালো বীজ যদি না হয় তাহলে হচ্ছে আপনি যতই টেকনোলজি নিয়ে আসেন বা যতই আপনি মডার্ন প্রযুক্তিকে ব্যবহার করেন, এটা কোনো লাভ হবে না। প্রথম উপাদানই হচ্ছে বীজ। বীজটা ভালো হলে পরে আপনার অন্যান্য সব কিছু হচ্ছে আপনার ভালো হবে। এটা অতএব বীজটাই হচ্ছে সবচেয়ে মেইন ব্যাপার। ভালো, তাহলে ভালো বীজ বলতে আসলে আমরা কি বুঝি? দেখেন, ভালো বীজ যদি বলতে হয় তার মানে জাতটা, ঠিক আছে, জাতটা কীরকম। তার মানে আমরা যদি হয়, ঠিক আছে, ধরেন আমরা এআর মালিক সিডস যে কাজটা করি, ধরেন নতুন যে জাতগুলো উদ্ভাবন করছি বা যেটা মার্কেটে দিচ্ছি, তার 4টা ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। তার মধ্যে প্রথম যে ব্যাপারটা সেটাকে আমরা গুরুত্ব দিয়ে হচ্ছে সেই ভ্যারাইটিটা ক্লাইমেট রেজিলিয়েন্ট কিনা। মানে কি যে প্রাকৃতিক, যেহেতু আপনারা দেখতেছেন যে এখন প্রকৃতি কিন্তু আগের মতো নেই। মানে কি যখন ঠান্ডা দরকার তখন দেখা যাচ্ছে গরম, যখন গরম তখন অতিবৃষ্টি, এই যে ব্যাপারগুলো আসতেছে। সো এইগুলা মানে কি যে সব সহিষ্ণু যে ব্যাপারটা আছে সেই যে দিকটাকে আমরা প্রথম গুরুত্ব দিই। দ্বিতীয়ত যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ফলন। তার মানে হচ্ছে মানে কি যে চাষি তখনই লাভবান হবে যদি সে ফলন বেশি না পায়, ঠিক আছে। কিন্তু তার খরচ কিন্তু সব একই, ঠিক আছে। যে বীজটা হয়তো দামটা একটু 19-20 হয়, কিন্তু তার অন্যান্য সব খরচই কিন্তু একই ইয়েতে পড়ে। থার্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। তার মানে কি যদি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেক্ষেত্রে হয় কি যে আমরা ভোক্তারা এবং যে চাষিও যা আছে তাদের অনেক সাশ্রয় হয়। সো তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও হচ্ছে একটা বড় একটা ব্যাপার। তারপর হচ্ছে যে ফসলটা উৎপাদন হবে তার কোয়ালিটি, খাওয়া, দেখতে, টেস্ট, এই যে ব্যাপারগুলো। সো এই 4টা সমন্বয় যেটা থাকবে সেটাকে হচ্ছে আমরা ভালো বীজ বলবো। তাহলে এটাকে কি আমরা বৈজ্ঞানিকভাবে মানদণ্ড, ব্যবহারিক যেটা বলে আসলে সেটাই বলতে পারি? হ্যাঁ, এটাকে আসলে পার্টিকুলারলি কি মানে কি প্যারামিটারটাকে আপনি কখনোই হচ্ছে নির্ধারণ করতে পারবেন না। অনেকে বলে যে জার্মিনেশন ভালো হলে পরে হচ্ছে এটা ভালো। জার্মিনেশনও অবশ্যই একটা ব্যাপার, যেটা হচ্ছে মিনিমাম 80% জার্মিনেশন। আমাদের যে বীজগুলো আমরা মার্কেটে দিই তার সেটা 80% জার্মিনেশন থাকতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি ওই যে 4টা ক্রাইটেরিয়া বললাম, ধরেন আবার প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা ব্যাপার আছে। ধরেন যেরকম আমি যদি বলি এই মুহূর্তে পানি মানে কি যেখানে স্ট্যাকিং হয়ে যাবে সেখানে যেটা স্ট্যান্ড করবে সেটা হচ্ছে এই সিজনের জন্য খুব ভালো জাত। সো ইউনো মানে কি যে এটা প্যারামিটারকে দাঁড় করানো হচ্ছে ভেরি ডিফিকাল্ট, কিন্তু অবশ্যই এখানে মিনিমাম 80% জার্মিনেশন থাকতে হবে। তার সাথে হচ্ছে মানে কি ক্লাইমেট রেজিলিয়েন্টটা, এই দুটাকে যদি সমন্বয় করা যায় তাহলে আমরা বলবো যে সেটাকে একটা। আচ্ছা, আমাদের কৃষকরা কিন্তু এখন অনেক সচেতন, কারণ চারপাশে অনেক নতুন নতুন প্রযুক্তি। এখন একজন কৃষক আসলে একটা ভালো বীজ কিভাবে নির্বাচন করেন? দেখেন, বর্তমান যুগে যে ব্যাপারটাই আছে সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় ভূমিকা পালন করছে, ঠিক আছে। একটা চাষিকে কিন্তু আপনি যে ব্যাপারই বলেন যে নতুন যখন একটা জিনিস তাকে হাতে তুলে দেওয়া হয়, সে কিন্তু একবারে গ্রহণ করে না। সে ফার্স্টে অল্প একটু নিয়ে হচ্ছে সে আবাদ করবে, এরপরে পরীক্ষা করে দেখবে যে ওর সাথে সেটাকে আসলে আমরা যেটা বলছি সেটাকে ম্যাচ করে কিনা। এরপরে যে জিনিসটা আছে, তারা সোশ্যাল মিডিয়াতে আমি রিয়েলি অবাক হয়ে যাই যে ইভেন গ্রামে গঞ্জে বলেন তাদের যে এখন ডিজিটাল বা সোশ্যাল মিডিয়াতে তারা যে টেকনোলজি বা যেভাবে ইয়াং জেনারেশনরা ব্যবহার করছে,
সত্যি কথা বলতে আমিও তার ধারে কাছে না, ঠিক আছে। আচ্ছা। আমি তাদের ইয়েগুলো দেখে যখনই বলতেছে ধামধাম করে নিয়ে বের করে দেখা দিচ্ছে, আমাদের জাতগুলো দেখলে দেখেন স্যার আমি এটা করছি, এইটা হচ্ছে এরকম রেজাল্ট আছে, বা আমরা এটা দেখে হচ্ছে ব্যবহার করছি। সো ইউনো দ্যাট বর্তমান যুগে এই সোশ্যাল মিডিয়াটা একটা বিশাল বড় ভূমিকা পালন করছে, যে কোন জাতটা ভালো কোন জাতটা খারাপ কোন ইয়েটা আছে, এখানেও বেশ কিছু ধোকারও ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু মানুষরা কিন্তু এখন অনেক সচেতন, চাষিরা অনেক সচেতন। আমাকে যদি বলেন একটা চাষি হচ্ছে, সে হচ্ছে একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, সে হচ্ছে একজন শ্রেষ্ঠ যদি বলেন ফাইন্যান্সিয়াল ইয়ে যদি বলেন, কারণ কি সে হচ্ছে তার খরচটাকে সে খুব ভালো করে হিসাব করে নেয়, এবং সবচেয়ে বড় জিনিস কি আপনি বললে পরে সে ওটা যে গ্রহণ করবে এটা হচ্ছে ভুল কথা। সে কিছু আছে, ধরেন আমাকে যদি ভাগ করতে বলেন 30% চাষি হচ্ছে প্রিমিয়াম চাষি, মানে কি দে আর ভেরি মানে কি যে খুব বুঝে শুনে কাজ করে। 50% মানে কি 45 থেকে 50% চাষি তারা হচ্ছে উন্নত বীজ চায়, কিন্তু তার লিমিটেড বা সে মানে কি অন্যের কথাও শুনে। আর 20% চাষি আছে যারা হচ্ছে ওই কোয়ালিটি বা ইয়েতে তারা যায় না, তারা হচ্ছে সম্পূর্ণ মানে কি বলবো যে তারা ভাগ্যের দোষ দেবে এবং সবচেয়ে কম দামি যে জিনিসটা আছে সেটাকে বেছে নেবে। তো এইভাবে এক্ষেত্রে আসলে বীজ নির্বাচনের জন্য কৃষকেরা সরকারি না বেসরকারি কোন উৎসটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন কি মনে হয় আপনার? দেখেন সরকারি পর্যায়ে যেটা আছে সেটা সরকার তাদের নিয়মে তাদের ভ্যারাইটিগুলোকে প্রমোট করে। আর আমরা যদি হয় যে প্রাইভেট কোম্পানি যারা আছে তাদের নিজস্ব R&D আছে, তারা নিজেরা কোন জাতটা হচ্ছে অ্যাকসেপ্টেড হবে সেটাকে তারা নির্বাচন করে, তারা হচ্ছে তাদের মার্কেটিং পার্সনদেরকে দিয়ে বিভিন্ন এলাকাতে প্রদর্শনী করে, তাদেরকে দেখায়, দেন আস্তে আস্তে সেটা মানে কি এই মার্কেটে হচ্ছে এটা অ্যাকসেপ্টেড হয়। সো আলটিমেটলি আমরা যদি ধরি যে যার মতো যে গভর্নমেন্টেরটা গভর্নমেন্ট করছে, আবার অনেক জায়গাতে আছে যেরকম হচ্ছে গভর্নমেন্টের সাথে আমাদের প্রাইভেট কোম্পানিগুলোরও MOU আছে, তাদের যদি কোনো ভ্যারাইটি ভালো হয় বা যেটা হয় সেটাকে হয়তো আমরা নিয়ে সেটাকে সম্প্রসারণ করছি আর কি। সো কিন্তু সবচেয়ে বড় জিনিস গভর্নমেন্টেরটা গভর্নমেন্টই তাদের যে উইংস আছে সেই মাধ্যমে করে, আর প্রাইভেট সেক্টর তার নিজস্ব গতিতে। আমরা বুঝতে পেরেছি। আমরা বীজ নিয়ে আরো কথা বলবো আপনার সঙ্গে, তবে তার আগে দর্শক হ্যাপেনিং পয়েন্টের আয়োজন একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী এর সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। এবং আজকে আমরা কথা বলছিলাম মানহীন বীজ নিয়ে, যেখানে ফসল আসলে বিপন্ন কৃষকের আমরা নানাভাবে দেখতে পাচ্ছি সমসাময়িক সময়ে। আমরা এ নিয়ে কথা বলছিলাম এআর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর সোপান মালিকের সাথে। আরও একবার স্বাগত জানাচ্ছি। সরকারি বীজ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থায় আসলে কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনার মনে হয়? দেখেন আসলে মানে কি সরকার যদি আমি বলি, ঠিক আছে, সেখানে হচ্ছে সরকারের উচিত হচ্ছে যে প্রাইভেটাইজেশনকে হচ্ছে এম্পাওয়ার্ড করা। কারণ কি তারা যদি কথার কথা যে নিজেরা বীজ উৎপাদন না করে প্রাইভেট সেক্টরকে উৎপাদন করে সেটাকে যদি মনিটরিং করে এবং সেখানে যদি মানে কোনো সমস্যা হয় সেখানে তারা যদি হস্তক্ষেপ করে, তাহলে বীজের মানটা কিন্তু আমার হিসাবে আরও বেশি উন্নত হতে পারে। আর এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি সরকারি পর্যায়ে আমাদের BADC তারা যখন বীজটাকে উৎপাদন করছে বা যেটা আছে তারা কিন্তু একটা ভর্তুকি পায়, যে কারণে তারা হচ্ছে মানে কি আমাদের প্রাইভেট সেক্টররা প্রোডাকশন করতে গিয়ে এবং মানকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা কিন্তু ওর যে খরচটা আসে অনেক সময় সেই জায়গাতে ওরা পৌঁছাতে পারে না। আবার যেহেতু গভর্নমেন্টের বীজ, সেখানে হচ্ছে গভর্নমেন্ট যেটা সাপ্লাই দেয়, যদি সেখানে কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু চাষিদের কারো কাছে যে কমপ্লেন করার কিন্তু জায়গা নেই, কারণ সেটা তো গভর্নমেন্টেরই, ঠিক আছে। সো আমি পার্সোনালি যদি মনে করেন আমার হিসাবে গভর্নমেন্টের উচিত হচ্ছে গবেষণার দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া, এবং বিপণনের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ সারা বিশ্বেই কিন্তু প্রাইভেটাইজেশনকে হচ্ছে এনকারেজ করা, যে তোমরা হচ্ছে উন্নত মানের বীজ নিয়ে আসো, বাট আমরা হচ্ছে তোমাদেরকে কিন্তু ছাড়বো না, মানে কি উই ওয়ান্ট টু মানে কি ফলো আপ করবো। সো এখানে যেটা আছে সিড সার্টিফিকেশন এজেন্সিকে আরও এম্পাওয়ার্ড করা, তাদের
জনবল আমার যদি বলেন অনেক কম, ঠিক আছে। এখানে আমাদেরকে সিড সার্টিফিকেশন এজেন্সির বাইরেও আমাদের ডিএ এর কাছে যেতে হয়, যারা আবার এই মান নিয়ন্ত্রণের সাথে তারা হচ্ছে বিপণনের কাজে হচ্ছে তারা নিয়োজিত, বা চাষিদেরকে ডেভেলপ করার জন্য। সো পার্সোনালি আমি এটাকে মনে করি যে বীজ বিপণন বা ক্ষেত্রে সরকারের ভূমিকা না রেখে সরকারের উচিত হচ্ছে প্রাইভেটাইজেশনকে ওদিকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া, এবং যে লোকরাই হচ্ছে বিপণনের দিকে আছে তাদেরকে হচ্ছে অন্যান্য যে মান নিয়ন্ত্রণ সমস্ত বিভিন্ন যে অবীজগুলো বিক্রি হয় সেটাকে যদি প্রতিরোধ করতে পারে, তাহলে আমি মনে করি এগ্রিকালচারে অনেক ডেভেলপমেন্ট। আচ্ছা, সরকারি ব্যবস্থাপনা আসলে বীজের ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানছিলাম। এবার যদি আপনার কাছে জানতে চাই যে বেসরকারি কোম্পানির সরবরাহকৃত বীজে কি কৃষকরা প্রতারণার শিকার হন? অবশ্যই, মানে কি যে দেখেন, আমার যদি হয় সবচেয়ে বড় কথা, আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের একটা তরমুজের ভ্যারাইটি আছে খুব পপুলার, সেটার নাম পাকিজা। আপনি যদি বাজারে যান, পাকিজা প্লাস, পাকিজা সুপার, পাকিজা বিগ, পাকিজা ব্লু, মানে কি যে নামের কোনো শেষ নাই, কিন্তু তারা কিন্তু চাষি কিন্তু আসে পাকিজা নিতে, ঠিক আছে। সো এই যে ব্যাপারটা আছে এটা কিন্তু বাংলাদেশে প্রচুর। ইভেন আমাদেরও, ঠিক আছে, কি বলবো, যে আমরা যে লেভেলটাও দিই, দেখা যায় যে আমাদের লেভেল নকল করেও হচ্ছে মানুষ হচ্ছে বাজারে দিচ্ছে। এবং এই জায়গাতে আমি এটাই বলতেছি, গভর্নমেন্টের উচিত হচ্ছে এই জায়গাগুলোকে দেখা, এবং কারা বীজ করছে, হয়তোবা কোথা থেকে আনছে, বীজের মানগুলো কি আছে, সেগুলো হচ্ছে সরকারের কাছে রাখা। যদি কেউ এটা অনিয়ম করে সেখানে ব্যবস্থা মানে কি না হবে। কিন্তু যে জিনিস আছে প্রাইভেট সেক্টরে এটা হিউজ, মানে কি যে আমরা যারা কাজ করতেছে আমরা হচ্ছে ভীষণ বেকায়দার মধ্যে পড়ি আর কি। আমরা বুঝতে পেরেছি। আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে এআর মালিক সিডস প্রাইভেট লিমিটেড, আপনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন, আপনাদের অ্যাচিভমেন্টগুলো জানতে চাই। বেশ কয়েকটা অ্যাওয়ার্ড আপনারা পেয়েছেন, সেটা সম্পর্কে একটু বলবেন, আর গ্লোবাল গ্যাপ সম্পর্কে যদি আমাদের একটা ধারণা দিতেন। শিওর, মানে কি যে দেখেন, আল্লাহর রহমতে এটা হচ্ছে আমাদের, মানে কি আমার আব্বা যে কথা বলবো, যে উনি যাই হোক কিছুদিন আগে উনি মারা গেছেন আর কি, সে ইন্তেকাল করছেন। সো সে হচ্ছে এই সিড বিজনেসের পাইনিয়ার হিসাবে যদি ধরা হয়, হি ইজ ওয়ান অফ দেম। তো সে কিন্তু একটা ভিশনারি পার্সন ছিল, কারণ মানে কি আমি যখন এই ব্যবসায় আসি তখনই দেখি যে অবস্থা, কিন্তু সে 1959 সালে কি করে চিন্তা ভাবনা করছিল বীজ একটা বড় একটা ইয়েতে আসবে, এবং সেটাকে সে এত বছর ধরে রেখে এই পর্যায়ে নিয়ে আসছে। আমি মানে কি নট বিকজ অফ মাই ফাদার, বাট তাকে আমি খুব সম্মান করি। এবং হয়তোবা আমি পার্সোনালি বাংলাদেশে এই যে সিড ইন্ডাস্ট্রি রিসেন্টলি এটা কিন্তু পেয়েছে, মানে কি স্বীকৃতি পেয়েছে অ্যাজ এ ইন্ডাস্ট্রি হিসাবে। সো ইন্ডাস্ট্রিতে হিসাব পাওয়ার পরে যেহেতু আমি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, এবং আমার আব্বা হয়তোবা একটু মানে কি যে বয়স্ক, উনি রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন, সেই সুবাদে হয়তোবা আমার সৌভাগ্য হয়েছে আমি এআইপি পাওয়া, ফার্স্ট এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন হিসাবে নির্বাচিত হয়েছি। কিন্তু আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে আমার বাবার হওয়া উচিত ছিল, ঠিক আছে, বিকজ হি ওয়াজ দ্য ওয়ান, মানে কি সে এই সিড ইন্ডাস্ট্রিকে মানে নিয়ে যেভাবে কাজ করেছেন বা ওনার পরিশ্রমটা আমি জানি, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ব্যাপার। দেখেন, এছাড়াও আমরা অনেকগুলাই মানে কি আমাদের অ্যাচিভমেন্ট আছে, মানে কি যে আমরা আপসা কনফারেন্স, যেটা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স হয়, সেখানে যেহেতু আমাদের মিডিয়া একটা ভালো ভূমিকা পালন করে, আমাদের নিজস্ব ওন মিডিয়া, ঠিক আছে। উই অলসো ওয়ান এ অ্যাওয়ার্ড ফ্রম টুয়াইস অ্যাকচুয়ালি আপসাতে, ঠিক আছে, বেস্ট মিডিয়া অ্যাওয়ার্ড যেটা আছে সেটা আমরা অর্জন করেছি, ঠিক আছে। এছাড়াও হচ্ছে আমাকে যদি বলেন, আমরা রিসেন্টলি যে কাজটা করছি সেটা হচ্ছে গ্লোবাল গ্যাপ। কারণ কেউ চিন্তা করে না যে কোনো কোম্পানি বাংলাদেশে গ্লোবাল গ্যাপ অরিজিনালি পেতে পারে, মানে কি কারণ কি 222টা কমপ্লায়েন্স মিট করতে হয়। ইট টুক আস 3.5 years, 3.5 বছর, কিন্তু উই হ্যাভ রিসিভ দ্যাট। তারপরে এটাকে আমরা এক্সপ্যানশনের মধ্যে আসতেছি। বাংলাদেশের সরকারও কিন্তু এখনও মানে কি আপনার এই গ্লোবাল মানে কি এই গ্যাপ বাংলা গ্যাপ নিয়ে কাজ করছে। সো আমরা প্রায় গাইবান্ধাতে 3টা উপজেলা এবং এতে 5,000 চাষিকে নিয়ে আমরা কাজ করছি, এর আওতায় নিয়ে আসছি, এবং 1200 চাষিকে আমরা হচ্ছে গ্লোবাল গ্যাপের আমরা বুঝতে পেরেছি। এবং আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য, এবং সেই সাথে আপনার যে প্রাপ্তিগুলো আছে সেগুলোর জন্য অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।
দর্শক, আজকে আমরা কথা বলছিলাম মানহীন বীজ নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে ছিলেন এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউর সোপান মালিক। আজকে এই পর্যন্তই। কাজী এন্ড কাজী টি এর সৌজন্যে হ্যাপেনিং পয়েন্ট অন্যদিন আবারও দেখা হবে। সে পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।